জি, আমি দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করব, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন, এগিয়ে দিন। এবং আপনারা আমাদের সাথে আছেন, এজন্য আমরা গর্ববোধ করি, আমরা সাহস পাই। এই জন্যই আমরা নিয়মিত আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি। মূল আলোচনা যাচ্ছি ফরিদ ভাইকে দিয়ে। তার আগে এর মধ্যেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশে ঘটে গেছে, সেটি হচ্ছে আমাদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, অত্যন্ত সজ্জন, মার্জিত এবং বলা যায় তার কোনো শত্রু নেই, তিনি আজ গ্রেপ্তার হয়েছেন। দৃশ্যগুলো দেখে খুবই অমানবিক মনে হয়েছে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমি ফরিদ ভাইকে দিয়ে শুরু করতে চাই যে, ফরিদ ভাই ডক্টর শিরীন শারমিন চৌধুরী সেই 5 আগস্টের পর থেকে আমরা জানতাম যে তিনি সেনা হেফাজতে আছেন, কিংবা বিশেষ কোনো জায়গায় সরকার তাকে নিরাপদে রেখেছেন। এর মধ্যে হঠাৎ করে আজকে তিনি গ্রেপ্তার দেখানো হলো। বিষয়টা কেন হঠাৎ এতদিন পর, যেটা ইন্টারিম সরকার করেনি সেটা বর্তমান গণতান্ত্রিক সরকার করতে গেল কেন? আপনার কাছ থেকে আলোচনা শুনবো ফরিদ ভাই। আমি সেটা কিছু ভিডিও দেখাবো, আপনি আলোচনা চালিয়ে যান। জি ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে সহ আলোচক রফিকুল ইসলাম ভুইয়া সাহেব, যাকে আমি আরআই ভুইয়া সাহেব বলি, এবং আপনার যারা দর্শক রয়েছেন, আমজনতার দর্শক রয়েছেন, তাদেরকে সালাম, নমস্কার ও শুভেচ্ছা। যারা দেশে বিদেশে দেখতেছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আপনি যে বিষয়টা প্রথমে, আগে দুঃখ প্রকাশ করে নিই আপনার মতো আমিও, যে আমরা সময় মতো অনুষ্ঠানটা করতে পারিনি। এরপরে হয়তো নিয়মিত 8টার সময় হবে, যখন যেভাবে হওয়ার কথা ছিল। আপনি এই যে দৃশ্যটা দেখাচ্ছেন শিরীন শারমিন, আমরা বহুবার লিখেছি যে তিনি কোথায়, তিনি জীবিত না মৃত। আমরা যতদূর জানি তারেক রহমান বলেছিলেন তিনি নিখোঁজ, যতদূর আমার মনে পড়ে তিনি এটা বলেছিলেন। আপনি দেখেন তাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তিনি যে পদে ছিলেন সেটা সাংবিধানিক পোস্ট, সেটা কোনো, যখন কেউ স্পিকার হয়ে যায় তখন সেটার দলীয় পদ থাকে না বলে আমরা জানি, বা বাংলাদেশ সংবিধান তাই বলে। আপনি দেখেন যে এটা অনেকে নাটক মনে করতেছে, যেমন আমরা সাবেক বিচারপতি মানিক চৌধুরীকে দেখেছি যে তাকে কলা পাতার উপরে পাহাড়ের ভিতরে শুয়ে থাকতে আমরা দেখেছি। এটা হাস্যকর, এটা হতে পারে না। আমরা দেখেছি সাবেক সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, তাকে আমরা দেখলাম ক্লিন শেভ করে নৌকার মধ্যে আমরা পেলাম, আইনমন্ত্রীকে পেলাম। এগুলো আসলে কোথায় থাকে কোথায় থাকে না, এটা যখন মানুষের বাক স্বাধীনতা থাকবে, যখন এই যে শিরীন শারমিন বা এফ সালমান রহমান বা মানিক চৌধুরী যখন স্বাধীনভাবে কথা বলতে পারবেন, তখন আমরা সত্যটা জানবো। এতদিন পর হঠাৎ করে খুঁজে পাওয়া গেল তাকে। 18 মাস তিনি 19 মাস কোথায় ছিলেন, এই প্রশ্নটা কেউ করে না। এগুলো তো নাটক, আমরা তা জানি। হয়তো তাকে কোথাও আটকে রেখে দিয়েছিল, যে বলেন আয়না ঘর, বাংলাদেশটা এখন পুরো আয়না ঘর হয়ে গেছে। হয়তো কোনো আয়না ঘরে বাইনা হিসেবে তাকে রেখে দিয়েছিলেন কোনো কারণে, যে সময় মতো তাদেরকে ছাড়া হবে, সময় মতো তাদের স্ক্রিপ্ট অনুযায়ী আনা হবে। এটা আমরা দেখেছি ইউনুসীয় জাহেলিয়াতের যুগে, আমরা সেটা দেখেছি। এখন আবার নির্বাচিত সরকারের আমলে দেখতেছি, এই মুসলেখা সরকার আমলে এগুলোই ঘটবে এখন। কারণ আমাদের দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে ক্ষমতার পালাবদল খুব ভালো হয় না। এটা মুসলিম দেশের দুর্ভাগ্য। 2-1টা দেশ ব্যতিক্রম বাদে এটা সবার জন্য দুর্ভাগ্য। সবচেয়ে সভ্য দেশ মালয়েশিয়ায় আমরাও দেখেছি মহাতির মোহাম্মদ তার ভাই আনোয়ার ইব্রাহিমকে সমকামিতার কেসে 13 বছর জেল কাটিয়েছেন, যদিও তিনি পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আনোয়ার ইব্রাহিম, এটা আপনারা জানি। মানে সবচেয়ে সভ্য মুসলিম দেশের দশা যদি এই হয়, তাহলে অন্য জায়গায় কি হবে? তো আমাদের দেশের, আমার ধারণা, মানে অনেকেই আমার কথা শুনলে রাগ করে, কষ্ট পায় বা আমাকে ভুল বুঝে, কিছু করার নেই। কারণ সত্যই সেটা হলো যে মুসলমানেরা সম্ভবত গণতন্ত্রের জন্য, মুসলিম আদর্শ, মুসলিম দর্শন যখন মাথায় ঢুকে, সম্ভবত তারা গণতন্ত্রের জন্য অনুপযুক্ত হয়ে যায় বিভিন্ন কারণে। জি, প্রণাম আপনাকে, ধন্যবাদ। সেই সাথে আমার মনে হয় এটা বোধহয় কাজে খাটে না। আপনি বিশ্বাস করেন, তরুণ বয়সে আমি মনে করেছিলাম যে খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে, পাকিস্তানে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির ভুট্টো, তারপরেই হয়েছিলেন বাংলাদেশে খালেদা জিয়া, দ্বিতীয়, তাও আবার নারী। আমি আশাবাদী হয়েছিলাম যে হয়তো বাংলাদেশ এখন গণতন্ত্রের দিকে যাবে। বাংলাদেশ আস্তে আস্তে পৃথিবীতে একটি মাত্র মুসলিম দেশ, প্রধান দেশ, মুসলিম দেশ তো না, মুসলিম প্রধান দেশ, এই বাংলাদেশটা হয়তো গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে।
সম্ভাবনা মনে দেখেছিলাম। কিন্তু আমরা দেখলাম না, প্রতিদিন 91 সাল থেকে একটু 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 করে আজকে 2026 এসে দেখলাম একেবারে ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র। প্রতিদিনই কমেছে। আমি বলতেছি না যে কেউ কোনো একটি দল করেছে, কোনো একটি সংগঠন করে, তা বলিনি। একটু 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 করে ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র, এবং হচ্ছে, এবং আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও যে গণতন্ত্র থাকবে এটা আমি বিশ্বাস করতে চাই না। একটা সম্ভাবনা। আপনি দেখেছেন যে আজকে একটা দৃশ্য আমরা দেখেছি, ভয়ঙ্কর দৃশ্য, যে একজন বিএনপির নেতা আওয়ামী লীগের নেতাকে পেটাচ্ছে, পেটানোর নগ্ন করে পেটাচ্ছে, তারপর আবার তার স্ত্রীকে পেটাচ্ছে, তার স্ত্রীকে দিয়ে আবার আওয়ামী লীগের নেতাটাকে পেটাচ্ছে। দৃশ্যটা আপনারা হয়তো এতক্ষণে দেখে ফেলেছেন। তো এইরকম নির্মমতা, বর্বরতা, এছাড়া মসজিদের ভিতরে গিয়ে মারা, পুত্রকে না পেয়ে মাকে গিয়ে নামাজরত অবস্থায় মারা, মেরে ফেলা, কোপানো, এরকম। আর ধর্ষণ যে কত হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। লজ্জা, আমাদের দেশে 71 সালে লজ্জাতেই বলেন, আর এখন বলবে কত যে ধর্ষণ হচ্ছে চিন্তারও বাইরে। যেটা আমি 6 মাস পরে, মানে ইন্টারিম সরকার যখন তথাকথিত আদম ব্যাপারী সরকার থাকে, 6 মাস পরে আমি বলেছি বাংলাদেশে কিন্তু প্রচুর ধর্ষণ হচ্ছে। আমার কাছে সেই খবর আসতো, হয় ভুক্তভোগী নিজে ফোন করতো, না হয় ভুক্তভোগীর পরিবার ফোন করতো। আমার ঘুমতো না সেদিন, কারণ আমারও তো সন্তান আছে। তো এই যে যে দেশের যে পরিস্থিতি, তার মধ্যে শারমিন আক্তার যেটা দেখলেন, এটা যে একটা ড্রামা আমরা জানি, এটা সুস্পষ্ট একটা ড্রামা। তো এই মুহূর্তে আপনি যেটা বলতেছিলাম যে আমার স্বপ্নটা ধ্বংস হয়ে গেছে, যে বাংলাদেশে আর কোনোদিন গণতন্ত্র আসবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি বিশ্বাস করি না গণতন্ত্র আসবে। কারণ আপনি যখন আপনার নিজের প্রত্যেকটার, আপনি যখন সামনে যান, পেছনে আপনি রাস্তা ধ্বংস করে যান, ব্রিজ কালভার্ট ভেঙে ভেঙে যান, তাহলে সেটার তো আর পথ থাকে না। তো বাংলাদেশে এইভাবেই থাকবে। আর আমার কেন যেন মনে হয় যে পৃথিবীর পরাশক্তিগুলো কোন মুসলিম মুসলিম অধ্যুষিত অঞ্চলে গণতন্ত্র থাকুক, এটাও তারা সম্ভবত চায় না। মানে একদিকে হলো মুসলমানেরা সেটা মানে না, এবং মুসলমানেরা সেটা অনুপযুক্ত গণতন্ত্র, সাম্যবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার জন্য এরা যেমন মানসিকভাবে প্রস্তুত নয়, পাশাপাশি পরাশক্তি বা পৃথিবীর শক্তিরা যারা পৃথিবী চালায়, তারা বোধহয় চায় না যে মুসলিম প্রধান দেশগুলো গণতান্ত্রিক হোক। এটা আমার ধারণা, ভুল হতে পারে। তো এই জন্য বাংলাদেশে গণতন্ত্র নাই। আর তার উপরে ভূ রাজনৈতিক ব্যাপার আছে। আপনি দেখেন, এখানে আমরা তো প্রথমে মনে করেছিলাম, বা আমিও মনে করেছিলাম প্রথম 6 মাস যে শেখ হাসিনাকে শুধু উচ্ছেদ ঘটানো হয়েছে শুধুমাত্র এখানে একটা আমেরিকার স্বার্থ উদ্ধারের জন্য বা অন্য দেশের স্বার্থ উদ্ধারের জন্য। কিন্তু এখন মনে হচ্ছে তা না, এই অঞ্চলটাকে পরাশক্তি কোনো, এটা আসলে পরাশক্তির লড়াই চলতেছে আমাদের বাংলাদেশ। শেখ হাসিনাকে উচ্ছেদ বা আওয়ামী লীগের উপর যে নির্যাতন দেখতেছেন, নিপীড়ন, এটা আসলে শুধুমাত্র খালি চোখে এটা মনে হয় বিএনপি জামাতের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আসলে এটা আন্তর্জাতিক শক্তির সহায়তায় তারা এটা করতেছে। এদের কি একটু ভয় নাই? জামাতের কি একটু ভয় নাই? 3% হয়ে তারা 50% দলের সাথে এই ধরনের নির্মমতা দেখাচ্ছে। বিএনপির কি একটু ভয় নাই যে আওয়ামী লীগ যখন ফিরে আসবে তাদের কি পরিণত হবে? পরিকল্পিত ভাবেই ভাই, সরি পড়তে পারিনি, হ্যাঁ, ইসলাম ও গণতন্ত্র হারাম মৌলবীরা বলে, আবার তারা আবার নিজেরাই ভোট দেবে। ফার্স্ট আস্ক ইউর কান্ট্রিমেন টু রেসপেক্ট দেয়ার কান্ট্রি ফার্স্ট। ভাই, আমাদের দেশের মানুষ নিজেদের আগে দেশই মনে করে না, তার আগে প্রথমে মনে করে নিজেদের মুসলমান, তারপরে তারা চিন্তা ভাবনা করে। যাই, অন্য বিষয়, আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমাদের কান্ট্রিমেনের চিন্তা ভাবনা আলাদা, এইভাবে মিলবে না আমাদের। ইভেন আমাদের দেশের যে কান্ট্রিমেন যারা আছে, হিন্দু সংখ্যালঘু যারা, তাদের চিন্তাও আপনি দেখবেন অন্যান্য দেশের মতো না। সেটা অন্য প্রসঙ্গ, আমরা অন্যদিন আলোচনা করবো। যেটা বলতেছিলাম, এই যে যে শিরিন শারমিনকে গ্রেপ্তার করা হলো, যে নাটকটা দেখানো হলো, এটা তো একটা ড্রামা, এটা ফুল স্ক্রিপ্টেড। এটা আমরা বুঝতে পারতেছি এটা একটা পূর্বে পরিকল্পনা করে করা হয়েছে। এরকম আরো দেখবেন আওয়ামী লীগের নেতা 2 দিন পর পর আসবে। কেউ কেউ তো মনে করে আওয়ামী লীগের কমপক্ষে 150 এমপি, বা কেউ কেউ বলে 100 জেলে আছে এই মুহূর্তে। কেউ কেউ মনে করে, বা তাদের আটকে রাখা হয়েছে। আয়নাঘর বলতেছেন, আসলে আয়নাঘর কিছুই ছিল না আওয়ামী লীগের আমলে, বরং এখন আয়নাঘর তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। আর কেউ কেউ বলে, কিন্তু আমার মতে পুরো দেশটাই এখন আয়নাঘর। আমি আবার বলতেছি, রিপিট করতেছি, পুরো দেশটাই এখন আয়নাঘর। আগে আয়নাঘরটা ছিল, পুরো দেশটাকে আয়নাঘর বানিয়েছিল ডক্টর ইউনূস, আদম ব্যাপারী। এবার মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশটাকে আয়নাঘর বানিয়ে রেখেছে। কিন্তু কেউ ভাবতেছে না এর ভবিষ্যৎ কি। আমাদের দেশের সমস্যা হচ্ছে, যারা যখন ক্ষমতা যায় তারা মনে করে এইবারই চূড়ান্ত, কিয়ামত পর্যন্ত তাদের আর কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবে না। যেমন যখন ওই গিদরখোর এবং মদখোর, শরাবখোর জিন্না বলেছিল, জিন্নার পাকিস্তান যেমন বলেছিল কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে, তেমনি আমাদের বাংলাদেশে যারা ক্ষমতা আসে তারা মনে করে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে।
স্বাদের পাকিস্তান, এই স্বাদের গিদরখোর জিন্নার স্বাদের পাকিস্তান, ইসলামী পাকিস্তান টিকে ছিল 25 বছর। আর বাংলাদেশের সর্বোচ্চ যারা ক্ষমতায় ছিল সেটা আওয়ামী লীগ ছিল, সর্বোচ্চ একটানা ক্ষমতা 17 বছর। বিএনপি 17 বছর একটানা থাকতে পারে নাই, এর সাথে থাকতে পারে নাই, বরং আওয়ামী লীগ ছিল। কিন্তু তারপরেও যারা ক্ষমতা এসেছে তারা ভাবতেছে এদের আর কেউ নামাইতে পারবে না। যেমন 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, বললো আওয়ামী লীগ আর কোনোদিনই ক্ষমতায় আসবে না। আমরা দেখলাম 5 বছর পরে এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমার সামনে আওয়ামী লীগের নেতারা বলতো যে জীবন আর 20 বছরে বিএনপি ক্ষমতায় আসবে না, পরের টার্মে এসেছে। বিএনপি 2000 ক্ষমতায় আসে বললো আওয়ামী লীগ আর 50 বছরে ক্ষমতায় আসবে না, 5-7 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখন আবার আওয়ামী লীগ মনে করেছিল আর কোনোদিন জামাত বিএনপি ধারে কাছে আসতে পারবে না, জামাত বিএনপি চলে আসছে। এখন জামাত বিএনপি মনে করতেছে আর আমার ভাবির পোলারা যে আওয়ামী লীগ বোধহয় আর কোনোদিনই ফিরে আসবে না, সম্ভব না। অলরেডি ওই যে কে যেন একজন দেখলাম সরকারে কে যেন বললো যে শেখ হাসিনার নাম আর কেউ নিবে না, আওয়ামী লীগ বলতে কিছু নাই, অথচ তারা দিল্লি যাচ্ছে, যেটা আপনি শিরোনাম দিয়েছেন। আমাদের যে মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী আছে, মুসলেকা আগে বলতাম মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী, এখন দেখি না, উনি মুসলেকা নিয়েছেন ডক্টর ইউনূসের কাছ থেকে, উনি মুসলেকা নিয়েছেন তারেক রহমানের কাছ থেকে, উনি মুসলেকা নিয়েছেন জামাতের কাছ থেকে। তো মুসলেকা নেওয়া, আগে বলতাম দেওয়া, এখন বলি মুসলেকা নেওয়া পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি। সেই তো আমাদের গ্রামে একটা কথা আছে যে সেই তো নদ খসালি তবে কেন লোক হাসালি। এখন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারা কোথায়? আবার এও শুনলাম যে বাংলাদেশে ক্রিকেট বোর্ড নাকি এখন ভারতের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতেছে কিভাবে তাদের সম্পর্ক শীতল করা যায়। এদের ন্যূনতম লজ্জাও নাই, থাকার কথাও না। যে আপনি ঠিকই বলেছেন, যিনি অবাক পৃথিবী নামে, যে তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, তাই নাকি? এটা ভালো, দেশে উন্নয়ন হয়েছে না। আগে বন্ধু গেছে একটা নতুন নাটক, যে আরো আমরা নতুন নাটক সামনে, ঠিকই বলেছেন অবাক পৃথিবী শিরোনামে যিনি লিখেছেন, সামনে তাই দেখবো আমরা, কত নতুন নাটক দেখবো। যেটা বলতেছিলাম, দিল্লিতে তারা গিয়েছে, দিল্লিতে কেন গিয়েছে সেটা আমরা কথা বলার পরে জানবো। দেখি এরা দিল্লি গিয়ে কি কি আলাপ করে। তবে যারা দিল্লিকে অস্পৃশ্য মনে করেছিল, যারা দিল্লি দখল করবে, যারা 7 সিস্টার দখল করবে, এখন তারা দিল্লিতে গিয়ে কি চুক্তি করে, কি আলোচনা করে, সেটা আমরা হয়তো 2-1 দিনের মধ্যে জানতে পারবো, জানলে আমরা আলোচনা করতে পারবো। তবে আমি দেশ নিয়ে খুব উদ্বিগ্ন। সারা দেশে যেভাবে নির্যাতন নিপীড়ন চলতেছে, যেভাবে বিরোধী দল, এখন তো একটাই বিরোধী দল পৃথিবীতে, এই একটাই দেশ যেখানে সরকারি দল বিরোধী দল মিলে একটা দল, আর বিরোধী দল আওয়ামী লীগ, তারা ধারে কাছে নেই, সংসদও নাই, বাইরেও নেই। আপনি মনে করেন না যে জামাত বিরোধী দল? বিরোধী দল এখন আওয়ামী লীগ। সব দল একদিকে, চিঙ্কু বাম, মিঙ্কু বাম, জামাত, ভাবির পোলারা, এই দল সেই দল, যে কোনো দল থাকবে, ABCDFG A to Z ভার্সেস আওয়ামী লীগ। এই মুহূর্তে দেশে যে হয়েছে, আপনি দেখেন আওয়ামী লীগ এসে যদি এখন বিএনপি নিষিদ্ধ করে, জামাত নিষিদ্ধ করে, তখন এদের মুখে কি জবাব থাকবে? তখন কিন্তু চিৎকার চেঁচামেচি করবে, আমরা সেটাও শুনবো। আমরা জানি, আমরা এগুলোও শুনবো, আমরা এগুলো জানি, এগুলো ঘটবে। তারা তো মনে করতেছে আওয়ামী লীগ কোনোদিনই ক্ষমতায় আসবে না, কিন্তু আওয়ামী লীগ আসবে। তখন তারা বলবে গণতন্ত্র খতরে মে, ইসলাম খতরে মে, এই দুটো স্লোগান তারা দিবে। আমরা জানি না আওয়ামী লীগ সেটা কিভাবে মোকাবেলা করবে, সেটা আওয়ামী লীগের হাইকমান্ডের বিষয়, যারা তখন ক্ষমতায় থাকবে তাদের বিষয়। জি, ধন্যবাদ।